বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা। বিষয়টি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তারটা স্বীকারোক্তি করছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও অবাক হতে বাধ্য হবেন সেই অংশ বিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন। থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, খুনি হিসেবে ছেলের নাম এসেছিল, প্রথমে বলেছিল পুলিশ। তদন্তে নতুন কি তথ্য এসেছে আপনাদের সামনে, আমাদেরকে জানাবেন। তো ঠিকই বলেছেন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার যে গৃহবধূ উম্মে সালমা তার হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি কিন্তু নতুন মোড় নিয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে আজকে সকাল থেকেই, এবং আমরা যেটি এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি, আমরা দুপচাচিয়া থানা পুলিশ তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এই ঘটনায় যেখানে র্যাব ফিট করে গেছে দিবা আবার হ্যালো আমি শুনতে পাচ্ছি সুজন, বলেন আপনি। আমি যেটি বলছিলাম যে দুপচাচিয়া থানা পুলিশ তারা কিন্তু গত দুদিন ধরেই এই তদন্ত করছেন, এবং তারা যেটি বলেছেন যে গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে শুরুতে বলা হয়েছিল তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান সে জড়িত, সেই তথ্যটি কিন্তু পুলিশ এখন যেটি দাবি করছে যে আসলে সাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। মূলত সাদদের বাসায় যে ভাড়াটিয়া থাকতেন, মাবিয়া নামের এক নারী থাকতেন, এবং সেই নারী সহ তার সঙ্গে আরো দুজন পুরুষ রয়েছেন, সুমন চন্দ্র রায় এবং আরেকজনের নাম মুসলিম। এই তিনজনে মিলেই মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং এই মুহূর্তে আমরা দুপচাচিয়াতে সেই ঘটনাস্থলেই রয়েছে সোহার, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের হাতে আটক যে মাবিয়া তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এই যে ভিকটিম উম্মে সালমা তার বাড়ির সামনে। এবং আমাদেরকে পুলিশ কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে মাবিয়া, সুমন এবং সুমনের সঙ্গে আরো একজন ছিল মুসলিম, তারা তিনজনে মিলেই কিন্তু মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এমনটি কিন্তু তারা স্বীকার করেছেন, এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু পুলিশ বেশ কিছু জায়গা থেকে এই ঘটনায় ব্যবহৃত হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র, কিছু আলামত এবং এই বাসা থেকে খোয়া যাওয়া রাউটার, মোবাইল, সেগুলো কিন্তু পুলিশ উদ্ধার করেছে। বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা। গত 10 নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। ওই সময় তছনছ ছিল পুরো বাড়ি। এই ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে। এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়ায় পুলিশের অভিযানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে যেই বগুড়া দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল, ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি, সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাদ ইবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল, এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে, এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটি কিন্তু শুরু হয়। মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এই মূলত যে উম্মে সালমা গৃহবধূ তাদের যে 4তলা বাড়ি বগুড়া দুপচাচিয়া এলাকার আর জয়পুর পাড়ায়, সেই জয়পুর পাড়ায় 4তলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন, তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন, এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া যে আসামি, তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাবিয়া
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারের যে অভিযানটি সেটি কিন্তু তারা কিন্তু চালাচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচাচিয়ার সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন চন্দ্র তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই থানা হেফাজতে নিয়েছে। মূলত মায়ের হাতে সন্তানের হাতে মা হত্যার যে নৃশংস যে ঘটনা যেটি সারা দেশের মানুষকে বিশ্বকে নাড়া দিয়েছিল ও সেই ঘটনাটির পরেই এই যে সাদ ইবনে আজিজার তাকে রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে। পুলিশ যেমনটি বলছে সাদ ইবনে আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে। তো চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড গৃহবধূ উম্মে সালমা তার সর্বশেষ পরিস্থিতি জানা ছিল আমার কাছে বগুড়া থেকে। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও পারিনি, করবে না, আমার এর নিশ্চিত বিশ্বাস। কিন্তু র্যাব তারা আমাকে জানাজার পরই রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তারটা স্বীকারোক্তি করছিল নাকি জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে আমি আগে জেনেছিলাম, যেদিন রেড বডি আমাদের হয়ে যায় তাহলে ইনফরমেশন করেছিলাম, তারা এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি। তো এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য, আমি বারবার চাচ্ছিলাম যে সঠিক রহস্যটা বেড়ে আছে। আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীকে শাস্তি আওতাভুক্ত না আসে। আর এটা না আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুঃশ্রেষ্ঠ সবার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান। আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানপূর্ণ করা আছে এই ব্যাপারে। এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব ছিলেন, ডিবি প্রধান ছিলেন, ওনারা আমাকে পরে ডাকা এই তথ্যগুলো গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য। পূর্বে কি জানতে পারলেন, মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন? এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর, আমি বারবার আমার বেশি দেবো 4-5 মাস হলো ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি, তো আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও আছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, অজবাজকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলি চায়। এগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনার 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছো বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। যেহেতু বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে, অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিক আর কি। এর মধ্যে তো আসল রহস্য বের আসলো। ওর সঙ্গে আরো 2টা ছেলে, আমি যতটুকু জানিয়েছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে মেয়েটা আগে ঢুকিছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছে, কোনো সময় খোঁজ গল্প করতে লাগিছে। আর দরজা তখন খোলা ছিল, ওই 2টা লোক উপরে রাখিছে, তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার নাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেবো আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি তীব্র নিন্দা খুব জানাচ্ছি এবং এভাবে ব্যবস্থা নেবো কিনা এটা অবশ্য আমার দুজন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনকুল পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করি। আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে, আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি। সবাই ধৈর্য ধরছে যে এর একটা সফল ফলাফল আমরা পাবো। যখন ধৈর্যের ফল আমরা পাইলাম, কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে। তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক, তাদের সুষ্ঠু একটা বিচার হোক। আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে, তো এরপরে আমরা রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে উঠে নিয়ে যায়। তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই, তারা নিয়ে গেছে। তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। এরপরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিং এর পরে, তখন আমরা সবাই সব,
কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে। তো এরপরে আমাকে হচ্ছে থানা থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদী হতে পারো, বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদী হতে পারে। তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয়। তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন, যার জন্য তিনি বাদী হতে পারেন নাই। তখন আমি বাবার হয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিয়েছি। তো এই ছিল বাদী হওয়ার গল্পটা। আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শক ছিলাম, এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি, তাকে আমি আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকেই ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম। দেশের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সবকিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে। সত্য